আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি হাবিবা আফরোজ। সরকারি চাকরির সব গ্রেডে কোটা বাতিলের দাবিতে আবারও বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। রাত ৮টায় শাহবাগে এই ঘোষণা দেওয়া হয়। দুপুরে থেকে ৪ দফা দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এদিকে কোটা বিরোধী আন্দোলনের পেছনে ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শরৎ খানের রিপোর্টে বিস্তারিত। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি পালনে রবিবার দুপুরের পর থেকেই রাস্তায় নামে শিক্ষার্থীরা। বিকেল ৩টার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে তারা। সন্ধ্যায় তা ছড়িয়ে পড়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত। এই কোটাধারীদের জন্য সিট ৫৬, তাহলে আমরা কোন দিক থেকে নাই পাই? আপনার মনে হয় সব দিক থেকে, সব জায়গা থেকে আমরা পিছিয়ে পড়ব এবং এই মেধা যত পিছিয়ে পড়বে, জাতীয় ধীরে ধীরে ততই পিছিয়ে পড়বে। ক্যাবিনেট সেক্রেটারির হোক, তাদের তো আসলে ঠিকভাবে বসে এটার একটা সমাধান করা উচিত। ৩০% কোটা তো আসলে অতিরিক্ত হয়ে যায়। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে অবস্থান নেয় ঢাকা কলেজের ছাত্ররা। এছাড়া রাজধানীর নীলক্ষেত, চানখারপুল মোড়, বাংলা মোটর সহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। দেশে প্রতিবন্ধী আদিবাসীবাদী কোনো অনগ্রসর জনগোষ্ঠী আছে এবং আমরা নারীরা পর্যন্ত নিজেদের অনগ্রসর জাতি বলে মনে করি না। আমরা মেধাবীদের আমলাতন্ত্র চাই, মেধাবীদের দেশ চাই, যারা ভবিষ্যতে দেশকে শাসন করবে একটা সময়। রাত ৮টায় এক দফা দাবি জানিয়ে কর্মসূচি শেষ করে শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি সেটি অব্যাহত থাকবে অনির্দিষ্টকালের জন্য। আর আমার যে ব্লকেট কর্মসূচি সারা বাংলাদেশে আরো বিভিন্ন পয়েন্টে আগামীকালও ব্লকেট চলবে। শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। ৩টার আগে আটকা পড়ে রয়েছে, এখন পর্যন্ত এখানে সবাই আন্দোলন করতেছে, আটকা রয়েছে। ১.৫ ঘন্টা ধরে বয়ে রয়েছে এই জায়গায়। আর এদিকে ডাইনেও যাইতে দেয় না, বামেও যাইতে দেয় না। আমি তো ওদের পক্ষে, কিন্তু এভাবে তো না। এই রাস্তা বন্ধ করে না, আমার ঘরে যেতে দিবে না, আমি এদিক বলে দিবে, আমি এখানে থাকবো এই জায়গায়। আমার ইমার্জেন্সি কাজ আছে না, আমি দিন খাই। কোটা বাতিলের দাবিতে আন্দোলন করেছেন বিভিন্ন জেলার বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরাও। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বরিশালের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে। ঢাকা দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী কথা বলেন কোটা বিরোধী আন্দোলন নিয়ে। অনেক সময় জনপ্রিয় অনেক বিষয়কে পুঁজি করে ষড়যন্ত্রকারীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাই সেই ফাঁদে যাতে আমরা পা না দিই। প্রথমত এটি উচ্চ আদালতে বিচারাধীন আছে। আদালতের সিদ্ধান্তের পরে নির্বাহী বিভাগ সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে অবশ্যই একটা ফ্লেক্সিবিলিটি থাকে, সেটার জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে চাকরিতে কোটা বাতিল করেছিল সরকার। গেল ৫ জুন হাইকোর্টের এক রায়ে আবারও ফিরে আসে কোটা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। দর্শক, রাজধানীর বাংলা মোটর মোড়ে রয়েছেন সহকর্মী বিপ্লব হোসেন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। বিলাল জানাবেন, শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ার পর রাজধানীর যানজটের চিত্র কি দেখছেন এবং নতুন কি কর্মসূচি ঘোষণা করা হয়েছে? হাবিবা, আপনাকে জেনে রাখি যে কোটা প্রথা বিরোধী যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু আজ রাত ৮টা নাগাদ কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ছেড়ে দেয়। বলে রাখি যে বিকাল ৩টা থেকে যে বাংলা ব্লকের যে আন্দোলন, সেটি কিন্তু যেই রাজধানীর বিভিন্ন প্রধান সড়কগুলো অবরোধ করার কারণে কিন্তু যানজটে তৈরি হয়। এই যানজটের মাত্রা কিন্তু এখনও আছে। আমি এই মুহূর্তে আছি যে রাজধানীর যে বাংলা মোটর এলাকায়। বাংলা মোটর এলাকায় যদি আপনি দেখে রাখি কি যে রাস্তাটি আসলে মগবাজার থেকে যে গাড়ি আসার যে রাস্তাটি, সেটি পুরোটা রাস্তায় কিন্তু ব্লক হয়েছে। পাশাপাশি কারওয়ান বাজার থেকে যে শাহবাগগামী যে সড়ক রয়েছে, আবার শাহবাগ থেকে যে কারওয়ান বাজারগামী যে সড়ক রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখছি তীব্র যানজট। এই যানজটের মূল কারণ হচ্ছে সারাদিনব্যাপী যে রাজধানীর যে প্রধান সড়কগুলো, বেশিরভাগ কিন্তু শিক্ষার্থীরা কিন্তু তারা অবরোধ করে রয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা তাদের
এই অবরোধ কর্মসূচি কিন্তু আগামীকাল থেকে কিন্তু তারা যে কর্মসূচি আবার দিয়েছে। আমরা যদি জানিয়ে রাখি, যখন রাত 8টা নাগাদ শাহবাগ থেকে যে তার যে সর্বশেষ কর্মসূচি তারা যে ঘোষণা করেছেন, গতকালকে যে তাদের 4 দফা কর্মসূচি ছিল সেটি কিন্তু আগামীকাল থেকে তারা কিন্তু 1 দফা কিন্তু তারা দিয়েছেন। তারা যেটি বলছেন যে যতক্ষণ পর্যন্ত সরকারি চাকরিতে সকল প্রকার বৈষম্যমূলক কোটা বাতিল করা না হবে ততক্ষণ পর্যন্ত তো তারা তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দিয়েছেন। যার ফলে কিন্তু আসলে আগামীকাল থেকে কিন্তু বেলা 3টা থেকে আবারও সেই বাংলা ব্লক যে কর্মসূচি সেটি কিন্তু তারা আবারও শুরু করবেন। যার ফলে কিন্তু এই যে দিনব্যাপী যে তাদের যে কর্মসূচি রয়েছে, দিনব্যাপী কর্মসূচির ফলে কিন্তু রাজধানীবাসীকে কিন্তু অনেকটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে, কারণ ঘন্টার পর ঘন্টা অফিসগামী থেকে শুরু করে সবাই কিন্তু এই তার যানজটের মধ্যে দিয়ে কাটিয়েছেন। তো বলা যায় যে এখন পর্যন্ত যেই সারা দিনের ব্যাপী যে যানজটের যে চাপ ছিল সেই চাপ কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে। তো এই ছিল রাজধানীর বাংলা মোটর থেকে আমার কাছে সর্বশেষ। হাবিবা। ধন্যবাদ আপনাকে বিলাল। এদিকে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করে সুপার গ্রেডে অন্তর্ভুক্তির দাবিতে 7ম দিনের মতন কর্মবিরতি শিক্ষার্থীরা। ক্লাস পরীক্ষা বর্জন করে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের কর্মসূচি পালন করে। এতে অচল হয়ে পড়েছে উচ্চ শিক্ষা ব্যবস্থা। শিক্ষকরা বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো সুপার গ্রেড চালুর দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন আন্দোলনে দেশের 40টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। ফলে ক্লাস পরীক্ষা বন্ধে অচল হয়ে আছে সারা দেশের উচ্চশিক্ষা। মিছিল স্লোগানে ক্যাম্পাসে অবস্থান নিয়ে শিক্ষকদের পাশাপাশি আন্দোলনে কর্মকর্তা কর্মচারীরাও। রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কলা ভবনের সামনে আন্দোলন করেন শিক্ষকরা। সেখানে সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে মুক্তি চান তারা। আন্দোলনে উপস্থিত হন কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। আমাদের একটা হাসপাতাল পার্ট আছে, ওই পার্ট দিয়ে আমরা একাডেমিক পার্ট আগামীকাল থেকে আমাদের ডিন কমিটি সভা সিদ্ধান্ত হয়েছে আমরা এটা থেকে নিবৃত্ত থাকবো। আমাদের আন্দোলন অত্যন্ত নিয়মতান্ত্রিক ভাবে এবং শান্তিপূর্ণভাবে চলছে। কেন আমরা বারবার এসব যুক্তি প্রদর্শন করছি? আমরা কি করুণা ভিক্ষা করছি নাকি? শিক্ষক নেতারা বলেন উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি গোষ্ঠী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করছে। অনেক পণ্ডিত আপনারা, অনেক বিশেষজ্ঞ, অনেক জ্ঞানী, জ্ঞান ভান্ডারে আপনারা চলতে পারেন না। সেই জন্য কোথা থেকে কি স্কিম বের করবেন এই সমস্ত ব্যস্ত থাকেন। তো আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা ওই প্রত্যয় স্কিম থেকে আমরা বের হতে চাই। প্রত্যয় স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের পক্ষ থেকে আমাদের দাবি আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। সুতরাং আমরা যে 3 দফা দাবি দিয়েছি আমরা নতুন কোনো দাবি দিই নাই। রাজশাহী, জাহাঙ্গীরনগর, বরিশাল, সিলেট, টাঙ্গাইল, ময়মনসিংহ সহ আন্দোলনে সারা দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমাদের পূর্বের যে পেনশন প্রথা ছিল সে বহাল রেখে আমাদের দাবি মেনে নিয়ে আমাকে কর্মস্থলে যাতে ফিরে যেতে পারি। বিশ্ববিদ্যালয় ফেডারেশন নির্দেশে আমরা আরো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। গেল 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রত্যয় স্কিম পেনশন কাঠামো বাতিলের আন্দোলন করে আসছেন শিক্ষকরা। শাকিবুর রহমান, RTV, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উচ্চ আদালতের রায় অমান্য করে কোটা বিরোধী আন্দোলন ঠিক নয়। আন্দোলনের নামে সময় নষ্ট করার যৌক্তিকতা নেই। দুপুরে গণভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সমাজের কেউ যেন অর্থনৈতিক সুবিধা বঞ্চিত না হয় সেজন্য সরকার পেনশন স্কিম চালু করেছে বলেও জানান সরকার প্রধান। মারুফ রেজা রিপোর্ট। আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সভাপতিকে শুভেচ্ছা জানান সংগঠনটির শীর্ষ নেতারা। অতীতে নানা সংকটময় সময়ে নেতাকর্মীদের আত্মত্যাগের কথা স্মরণ করেন সরকার প্রধান। জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি, তখন যুব মহিলা লীগ সবসময় রাজপথে থেকে সেই আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। কোটা নিয়ে আদালতের রায়ের বিরুদ্ধে চলমান আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। যারা এর আগে কোটা বিরোধী আন্দোলন করেছিল তারা যে পাবলিক সার্ভিস কমিশনে কতজন পরীক্ষা দিয়েছিল আর কতজন পাস করেছে সেই হিসাবটা একটু বের করা দরকার। তারা দেখাক যে পরীক্ষা দিয়ে তারা বেশি পাস করেছিল, মেয়েরা বেশি পাস করে বেশি চাকরি পেয়েছে কিনা সেটাকে তারা প্রমাণ করুক। আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে পড়াশোনা সবাই নষ্ট করা, এটার কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। সার্বজনীন পেনশন স্কিমের উদ্যোগের কারণ তুলে ধরে নেতাকর্মীদের এ সুবিধার আওতায় আসার আহ্বানও জানান শেখ হাসিনা। শুধুমাত্র সরকারি চাকরিজীবী তারাই পেনশন পায় আর
বাকিরা বঞ্চিত থাকে। কাজে কেউ যাতে বঞ্চিত না থাকে সেই জন্য কিন্তু বিভিন্ন স্তর ভেদে আমাদের এই সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা আছে। আমি মনে করি আমাদের যুব মহিলা লীগের যারা মেয়েরা প্রত্যেকে কিন্তু নিজেরা এই সার্বজনীন পেনশন স্কিমে যুক্ত হতে পারো। বিএনপি নেতাকর্মীদের অতীত কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, তারা কখনোই দেশকে এগিয়ে নিতে পারে না। মানি লন্ডারিং, 21 আগস্ট গ্রেনেড হামলা, ওই বিভিন্ন মামলার আসামিরা এতে অর্থ আত্মসাৎকারী তারাই হচ্ছে এই বিএনপি নেতা। তো এই নেতা দিয়ে দেশ কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আমি জানি না। কাজে এরা সমাজের একটা বোঝা, সমাজের কাছে এরা একটা অভিশপ্ত। বিএনপির মতো দেশ বিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সতর্ক করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওদের বিভৎস চেহারাটা, ওদের জঙ্গি চেহারা, ওদের সন্ত্রাসী চেহারাটাও মানুষের সামনে তুলে ধরতে হবে। মারুফ রেজা, RTV, ঢাকা। চীনের প্রধানমন্ত্রী শি জিনপিংয়ের আমন্ত্রণে 4 দিনের সফরে কাল চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো নির্মাণ, দুর্যোগ ব্যবস্থাপনা সহ আরও কিছু বিষয়ে 20 থেকে 22টি সমঝোতা সই হতে পারে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে ডক্টর হাসান মাহমুদ এই কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা প্রকল্পে ভারতের প্রস্তাব বিবেচনা করতে হবে। প্রকল্পটি নিয়ে বেইজিংয়ের সঙ্গেও আলোচনা হতে পারে। সফরে কয়েকটি বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ ও প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা জানিয়ে মন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্ক সম্প্রসারণের বেশি গুরুত্ব দিচ্ছে ঢাকা। কোটা ও শিক্ষকদের আন্দোলনে ভর করছে বিএনপি, তবে এতে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শিক্ষকদের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার। সকালে সচিবালয়ে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে, শিগগিরই সমস্যার সমাধান হবে। ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি এখন বেপরোয়া গতিতে বিস্তার লাভ করছে, তবে মন্ত্রী, সচিব ও কর্মকর্তারা সৎ থাকলে দুর্নীতি হওয়ার কোনো সুযোগ নেই। তিস্তা প্রকল্পে ভারত ও চীন একত্রে কাজ করতে রাজি হয়েছে বলে জানান দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন, যার থেকে অর্থ নিলে দেশ উপকৃত হবে, বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ থাকবে, তার থেকেই অর্থ নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, পানি ওঠার সঙ্গে সঙ্গে যেন বন্যার পানি নিষ্কাশন হয় সে ব্যবস্থা নেওয়া হয়েছে। বরাদ্দ অর্থ জেলা প্রশাসকদের আঞ্চলিকভাবে ব্যবহারের ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক, তাদের জন্যই টিকে আছে ক্ষমতাসীনরা। নয়াপল্টনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের ঢাকা মহানগর সম্মেলনে কথা বলেন তিনি। রিজভী বলেন, লুটপাট আর টাকা পাচারের সংস্কৃতি শুরু করেছে আওয়ামী লীগ। শুধু বেনজির আর আজিজ নয়, আরও শত শত রাঘব বোয়াল সরকারের আশ্রয় প্রশ্রয় থেকে অপকর্ম করছে অভিযোগ করে তিনি বলেন, ক্ষমতাসীনদের হাতে দেশের কেউই এখন আর নিরাপদ নয়। আমরা যেটা মনে করব, বগুড়ায় হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 3 নারী সহ 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 35 জন। বিকেলে জেলার সেউজগাড়ি স্টেশন রোডে দুর্ঘটনা ঘটে। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বগুড়া থেকে জিএম সজলের তথ্যছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। বগুড়ার সেউজগাড়ি স্টেশন রোডে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জন নিহত হয়েছে, আহত হয়েছে 35 জন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকেলে সেউজগাড়ির পালপাড়া এলাকা থেকে রথ নিয়ে বের হয় কয়েক হাজার পুণ্যার্থী। প্রতিমধ্যে সেউজগাড়ির স্টেশন রোডে ওঠার সময় রথের মাস্তুল সড়কের উপরে থাকা 11,000 ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে লেগে যায়। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয় পুণ্যার্থীরা। তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রথের চূড়াটা কারেন্টের সঙ্গে লেগে কারেন্ট সার্কিট হয়, অনেকে আহত ছিল, তার মধ্যে আমার ভাইটা মারা গেল এই মাত্র। অনেক মানুষ পড়ে আছে, তারা কারো শর্ট খেয়েছে, কারো মুখ গলে গেছে, কারো এগুলোতে রক্ত, মুখ দিয়ে রক্ত পুরো শরীর পুড়ে গেছে। আমি আমার নিজেতে প্রায় 10 থেকে 15 জনকে হাসপাতালে পাঠাইছি। বগুড়া ওখানে মন্দিরের পাশে থাকতো অমর প্রভু, সে অনেক কম বয়স, তার একটা কেবল ছোট পরিবার, সে মারা গেছে। 3 জন মহিলা মারা গেছে এবং অনেকে আমাদের হসপিটালে বেডে এখন চিকিৎসারত অবস্থায় আছে। হাসপাতালে নেয়ার পর শাহজাহানপুরের রঞ্জিতা,
আদমদিঘির নরেশ মহন্ত, সদর উপজেলার আতসী রানী, শিবগঞ্জের অলোক কুমার ও অজ্ঞাত আর এক নারী মারা যায়। এ ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৫ পুণার্থী। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। যারা এত বড় দুর্ঘটনার শিকার হয়েছে তাদের চিকিৎসা নিশ্চিত করা, এবং এই ক্ষেত্রে আমরা সবাই এখানে সম্পৃক্ত আছি। হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি আমরা, এবং রোগীদের সাথে কথা বলছি। যার যেরকম চিকিৎসা দরকার এটি নিশ্চিত করা আমাদের মূল দায়িত্ব। দুর্ঘটনার অ্যাকচুয়াল কারণ যেটা আমরা শুনতে পাচ্ছি যে উপরের যে রথের মাস্তুলটা ছিল সেইটার সাথে আমাদের বিদ্যুতের যে 11 কেভি লাইন এইটার সাথে সংযোগ হয়ে যাওয়ার কারণে এখানে মানে বৈদ্যুতিক হয়েছে, সংযোগ হয়েছে, যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে। তারপরেও আমরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রদান করে আমরা বিদ্যুৎ বিভাগের একজন প্রতিনিধি নিয়ে, পুলিশ সুপার মহোদয়ের একজন প্রতিনিধি নিয়ে আমরা একটা তদন্ত কমিটি গঠন করছি। তদন্ত কমিটির রিপোর্ট দেওয়ার পরে আমরা আসলে অ্যাকচুয়াল কারণটা বিস্তারিত করব। ইমরুল কায়েস, RTV। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী GM সজল। জানাবেন যে নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে কিনা এবং আহতদের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কি বলছেন। আপনি যেমনটি বলছিলেন যে বগুড়ায় আজকে একটি উৎসব মুখর পরিবেশে রথযাত্রা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম একটি ধর্মীয় উৎসব, সেটি হবার ক্ষেত্রে হঠাৎ করেই রথযাত্রাটির মাস্তুল 11,000 কেভি ভোল্টের বিদ্যুৎ সঞ্চালনের সাথে টোকা খায় এবং তারপর সেখান থেকে বিদ্যুতায়িত হয়ে ইতিমধ্যে কিন্তু 5 জন মারা গেছেন, 3 জন নারী, 2 জন পুরুষ, 35 জন কিন্তু এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি। তার মধ্যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু 25 জন ইতিমধ্যেই ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে 2 জন আইসিইউতে আছেন, এবং ইতিমধ্যেই কিন্তু একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়, তাকে চিকিৎসকদের পরামর্শে কিছুক্ষণ আগেই এখান থেকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। আর আপনি যেমনটি বলছিলেন যে যারা মারা গেছেন তাদের মৃতদেহ হস্তান্তর করা হয়েছে কিনা জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলে জেনে জেনেছি তাদের মৃতদেহ হস্তান্তর করা এবং তাদের সৎকার করার জন্য ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসন থেকে প্রতিটি 5 জনের পরিবারকে 25,000 টাকা করে সৎকারটি সুসম্পন্ন করার জন্য সৎকারটি যেন ভালোভাবে হয় সেটি ব্যবস্থা করা হয়েছে এবং এছাড়াও চিকিৎসা ব্যবস্থার জন্য ঔষধ সরবরাহ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে। আমরা এই হাসপাতালের উপপরিচালকের সাথে কথা বলেছি, ডাক্তার ওয়াদুদ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে রোগীদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা একটু সংকটপূর্ণ হলে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই হাসপাতালে যেন সবাই সুস্থভাবে যেন বাসায় ফিরতে পারে। এবং আপনার যেটি আরেকজনের নাম যেটি আমরা পরিচয় পেয়েছিলাম না, যে জলি মহন্ত নামে একজন কিন্তু মোহাম্মদ আলী হাসপাতালে মারা গেছেন, আর 4 জন মারা গেছেন এই হাসপাতালে। তাদের লাশ আগামীকাল সকালের মধ্যেই হস্তান্তর করা হবে এবং সৎকারের ব্যবস্থা করা হবে। এবং এখন পর্যন্ত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে, আর 24 জন এখানে চিকিৎসাধীন রয়েছে। আর এই ছিল আমার কাছে বগুড়া আর এই মর্মান্তিক ঘটনার সর্বশেষ। হাবিবা। ধন্যবাদ আপনাকে। এবারে বন্যা প্রসঙ্গ। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। পানিবন্দী দিন কাটছে কয়েক লাখ মানুষের। অনেকে ঘরবাড়ি ছেড়ে উঁচু বাঁধ ও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত নানা রোগ। যোগ হয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকটও। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে নাদিরা সুলতানের রিপোর্ট। উত্তরাঞ্চলে বাড়ছে পানি, ডুবছে নতুন নতুন এলাকা, সংখ্যা বাড়ছে পানিবন্দী অসহায় মানুষের। ধরলা দুধকুমার নদীর পানি বাড়ছে কুড়িগ্রামে। এর মধ্যে জেলার 7টি ইউনিয়নের প্রায় 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পানিতে ডুবে আছে 6,500 হেক্টর জমির ফসল। নৌকায় থাকি, নৌকায় রান্না বান্না করে খাই, খুব কষ্টের উপরে জীবনযাপন করতেছি। বাসের উপরে আছি, চোখের উপরে, চোখে খালি ভাসাই সবসময়, সব দিকে অশান্তি। যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে, এখন পর্যন্ত 60 ওয়াট বন্যায় পানি একদম মানুষের ঘর পর্যন্ত পৌঁছে গেছে। গাইবান্ধার 4 উপজেলায় 50,000 মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছেন। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি, খাবার সংকট। লালমনিরহাটে তিস্তার কয়েকটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। ঘরবাড়ি হারানোর আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। 3 দিন হলো খায়া রাখছি, আর আজকে পর্যন্ত 3 দিন হলো
পাইও না খাইও না আমরা করে পাই না খাওয়ার পাই না জোগাড় পাই না ছোট ছোট বাচ্চাগুলা খুব অসুবিধায় আছে। সিরাজগঞ্জে বন্যা কবলিত 5,500 পরিবার, 5টি উপজেলার প্রায় 30,000 মানুষ পানিবন্দী আছে। টাঙ্গাইলে জেলার সড়ক ভেঙে বাঁধ উপচে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। রাস্তাঘাটেও প্রচুর পানি, বাজারঘাটেও যাওয়া যায় না। জামালপুরে পানিবন্দী লাখের বেশি মানুষ। নদ নদীর পাশাপাশি রংপুরে বিলের পানিও বাড়ছে। ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে শাকসবজি, বীজতলা, রূপা, আমন ধান। মৌলভীবাজারের 5 উপজেলায় দীর্ঘস্থায়ী বন্যায় রূপ নিয়েছে। এতে 3 লাখের বেশি মানুষ মানবেতর জীবনযাপন করছেন। এখন আমরা কিটা করব, আমরা কষ্ট বুক, আপনারা আমরা যাইতেও পারি না, কিছু করতে পারি না, সবার ঘরে ঘরে জল ঢুকছে, কেউ বাইরে পারে না। টানা বৃষ্টিতে পঞ্চগড় পৌর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে প্রায় 5 শতাধিক পরিবার। আমি একজন কাউন্সিলর হিসেবে আমি আমার নিজের ব্যর্থতা এড়াইতে পারি না। নাদিরা সুলতানা, RTV। রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান এপটেক গ্রুপের 2টি অঙ্গ প্রতিষ্ঠান বিগ বস কর্পোরেশন লিমিটেড ও এপটেক ক্যাজুয়াল লিমিটেড US গ্রিন বিল্ডিং কাউন্সিল কর্তৃক পরিবেশ বান্ধব সবুজ কারখানা হিসেবে লিড প্লাটিনাম সনদ অর্জন করেছে। এপটেক গ্রুপের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে US গ্রিন বিল্ডিং কাউন্সিলের পক্ষ থেকে ইনোওয়েলের ব্যবস্থাপনা পরিচালক গুনা সেকারান রাজু, এপটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজাউল হোসেন কাজী এবং পরিচালক সৈয়দ শামস রেজারের কাছে এই সার্টিফিকেট হস্তান্তর করেন। অনুষ্ঠানে দেশি বিদেশি আমন্ত্রিত অতিথি এবং গ্রুপের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খেলার খবর, কাবাডি। 9 দলের অংশগ্রহণে শুরু হয়েছে সিনিয়র সার্ভিসেস কাবাডি লিগ। উদ্বোধনী দিনে বিমান বাহিনীর বিপক্ষে জয় পেয়েছে বিজিবি। চরম উত্তেজনাপূর্ণ ম্যাচটি একটি নোড়াসহ 33-32 পয়েন্টে জিতে নেয় বর্ডার গার্ড বাংলাদেশ। এছাড়াও দিনের দ্বিতীয় খেলায় বাংলাদেশ আনসার ও ভিডিবিকে একটি নোড়াসহ 49-25 পয়েন্টে হারায় বাংলাদেশ নৌবাহিনী। আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। এছাড়াও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সময় এশিয়ান গেমস থেকে কাবাডিকে স্বর্ণপদক জয়ের লক্ষ্যে ফেডারেশনের কাজ করছে বলেও জানান তিনি। রাতের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।